তো সেটা রক্ষা করতেও জানে। তবে কিছু কিছু ব্যাপার না বললেও মানুষকে নিজে নিজে বুঝে নিতে হয়। এই যে নীরা বুঝে নিল বর্ষার জীবনের প্রিয় পুরুষটির কথা, তার ইচ্ছে করলো মেয়েটার মাথায় হাত বুলিয়ে একটুখানি সান্ত্বনা দিতে। কিন্তু এক মুহূর্তের পরিচয়ে মানুষের সঙ্গে তো সহজ হওয়া যায় কি? বোধ হয় যায়। কিন্তু নীরা পারে না। নীরা আরও খেয়াল করলো বর্ষার তার নিজের প্রিয় মানুষটিকে নিয়ে বৃষ্টি পড়ার মুহূর্তেই যে অনুভূতির সৃষ্টি হয়, নীরার ক্ষেত্রে তা সম্ভব হয় না। নীরারও তো একটা প্রিয় পুরুষ আছে, কই? তার বেলায় তেমন হয়নি। নিলয় ভাইকে ভেবে নীরা কখনোই মন খারাপ করেনি। বৃষ্টি পড়ার মুহূর্তে তো নাই। তাকে মিস করে এত গভীর চাওয়া কখনোই উপলব্ধি হয়নি মেয়েটার। তবে যে নীরা ভেবে এসেছে সে লোকটাকে অসম্ভব রকম ভালোবেসে আকাশসম মুগ্ধতা নিয়ে। নীরাকে চুপ থাকতে দেখে বর্ষা চেতনা ফিরল। ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে হেসে শুধায়, তোমার ক্ষেত্রে বৃষ্টির আবেগ কেমন? তোমারও কি আমার মতো একলা আর বিষণ্ণ লাগে? নীরা চোখ বুজে শ্বাস নেয়। বৃষ্টির পানি আর মাটি মিশে একাকার হয়ে এক অনন্য সুবাস সৃষ্টি করেছে। তীব্রভাবে সতেজ ঘ্রাণটা নাকে লাগছে, ভীষণ প্রাণবন্ত লাগছে ব্যাপারটা। নীরা ভাবে কিছুক্ষণ, চোখ মেলদে বলতে লাগে, বোধহয় লাগে না। বৃষ্টির ব্যাপারটা আমার কাছে ভীষণ আনন্দময় আর উপভোগ্য। বৃষ্টির দিনে আম্মুর হাতের খিচুড়ি, ইলিশ, বাবার গলির মোড় থেকে কিনে আনা বাদাম ভাজা, ছাদের নেতিয়ে যাওয়া বেলিফুল গাছটার প্রাণ ফিরে পাওয়া, কিংবা হলদেটে মোমের আলোয় একটা পরিত্যক্ত উপন্যাস মেলে ধরা, সবই চমৎকার। আমাদের বাড়ির সামনে একটা টিনের চালের ঘর আছে, বাবা শখ করে বানিয়েছেন সেটা। আমি আর মীরা আপু বর্ষাকালের বেশিরভাগ সময়টাই সেই ঘরে কাটাই। রাতের বর্ষণে সোনালি রোদের মতো স্ট্রিট লাইটের আলো পড়ে রাস্তা ভেজা রাস্তায় প্রতিফলিত হয় হাজারো স্বর্গ সম অনুভূতি। আমরা দুই বোন জানালা দিয়ে আগ্রহ নিয়ে দেখি তা। তবে বলে বোঝানো সম্ভব না। আমার দাদা ভাইয়ের বানিয়ে যাওয়া সরি তোমার বলে বোঝানো সম্ভব না আমার দাদা ভাইয়ের বানিয়ে যাওয়া 90 দশকীয় বাড়িটায় এই আট পৌড়ে ব্যাপারগুলো কতটা আরাম। কালো মেঘ দেখে মাঝে মাঝে আবার পাহাড়ে ছুটে যেতে ভীষণ ইচ্ছে হয়। সূর্য পাহাড়ের নিঃসঙ্গ বেড়ার ঘর থেকে বৃষ্টি দেখতে ইচ্ছে হয়। ছুতে ইচ্ছে করে শুভ্র মেঘ। আকাশের পানে দৃষ্টি মেলে সবটুকু জল শুষে নিতে ইচ্ছে হয়। তবে এটা সত্য, বৃষ্টি সবার কাছে একরকম হয় না বোধ হয়। কারো কাছে এই বৃষ্টি প্রেমের দূত, কারো কাছে তা বিষাদের ছোঁয়া। আমার সাথে প্রথমটারই মিল পাই আমি। বৃষ্টি মানেই আমার কাছে প্রেম। আকাশের প্রতি, নরম বাতাসের প্রতি আর রিমঝিম শব্দের প্রতি নিবিড় প্রেম। এই প্রেম অফুরন্ত, অতৃপ্ত আর দীর্ঘস্থায়ী। মানে নেভার এন্ডিং অ্যান্ড আনস্টেবল অবসেশন। একমাত্র বর্ষাতেই প্রকৃতি আমায় এতটা টানে। ইংরেজি সাহিত্যিকরা জানে যাকে রোমান্টিসিজম উইথ নেচার বলে জানে, আমি তার নাম বর্ষণ প্রেম দিয়েছি। শেষ কথাটা বলে নীরা চমৎকার ভঙ্গিতে চাইল। ওকে দেখতে লাগছে সেকেলের সুচিত্রা সেনের মতো। মেয়েটার চেহারা একটা উপন্যাস উপন্যাস ব্যাপার আছে। কথা বলেও কণ্ঠে মধুর ঠেলে, গলার স্বর বেশ নমনীয়। বর্ষা মনোযোগ দিয়ে শুনল। অদ্ভুতভাবে মনটাও ভালো হয়ে গিয়েছে চট করে। কথাগুলো ভীষণ টানছে ওকে। বাহ, চমৎকার তো! বৃষ্টি যে এত সুন্দর সে তো তোমার মুখ থেকে না শুনলে বুঝতামই না। এখন থেকে তোমার চোখ দিয়ে বৃষ্টিকে দেখতে ইচ্ছে করছে, টিনের চালের ঘরে বর্ষণ প্রেমে ডুবতে ইচ্ছে করছে। নীরা গালে হাত ঠেকিয়ে হাসল। আমার চোখ দিয়েই দেখতে হবে এমন কোনো কথা নেই। তোমার জায়গা থেকে বৃষ্টি তোমায় যেমন অনুভূতি দেয়, ওটাও সঠিক। ওটা তোমার মনের প্রতিফলন। মানে এই যে, তোমার মনে তোমার প্রিয় মানুষের প্রতি এতটা আকুলতা, কাছে পাওয়ার তৃষ্ণা থাকার সত্ত্বেও, সরি কাছে পাওয়ার তৃষ্ণা থাকা সত্ত্বেও তাদেরকে তুমি কাছে পাচ্ছ না বলেই বৃষ্টিও তোমার মনের সঙ্গে তাল মিলিয়ে তোমায় নিঃসঙ্গ অনুভব করায়। তুলনামূলকভাবে আমার তেমন দুঃখ তৃষ্ণা নেই, তাই হয়তো বৃষ্টি ব্যাপারটা আমায় এতটা ব্যথিত করতে পারে না। বরং এটাকে আমি খুব উপভোগ করি। শুধু যে বর্ষার ক্ষেত্রে এমন হবে তাও না। যে কোনো ঋতুই মানব মনের ভাবমূর্তি অনুযায়ী নিজেদেরকে উপস্থাপন করে। প্রকৃতি তোমাকে কেমন অনুভব করাবে তা নির্ভর করে সেই মুহূর্তে তুমি দুঃখে আছো নাকি আনন্দে। বৃষ্টিতে সুখী হতে হলে দুঃখ কমাও বর্ষা। যে তোমায় স্বেচ্ছায় বোঝে না তাকে মুখে বলেও কখনো বোঝানো যাবে না। নিজেকে গুটিয়ে নিও না। আগাছায় পানি না ঢেলে সঠিক মানুষের অপেক্ষা করো। যে তোমার সঠিক অর্থে ভালোবাসবে তাকে মনে করে তোমার কখনোই দুঃখ হবে না। জীবনটা স্বর্গ হবে একটা উপযুক্ত মানুষের জন্য। অনুভূতি সঞ্চয় করো, অপাত্রে ঢেলো না।
বর্ষা এক দৃষ্টিতে চেয়ে শুনল। নীরা যে এসব তার উদ্দেশ্যে বলেছে সেটাও বুঝলো। চেতনা ফিরতেই বাইরে তাকায়। নাবিল ভাইকে ভালো না বেশে বর্ষা থাকতে পারবে কখনো? হয়তো না, কিন্তু মুখে সেসব লুকিয়ে কথা কাটাতে বলে, আচ্ছা, তোমার জীবনে কোনো দুঃখ নেই কিংবা প্রিয় মানুষ? প্রকৃতিও বোধহয় চাইল না নীরার উত্তর শুনতে। শব্দ করে বাজ পড়ল, আটকে উঠল দুজন। বর্ষা আকস্মিক শক্ত করে নীরার হাতটা ধরল। নীরা বুঝলো মেয়েটা বড্ড ভীতু। হাসলো সে। বিদ্যুৎ চলে গেল। বর্ষা জেনারেটরে লাইট অন করতে যেতে নিতেই নীরা বাদ সাধল। আহা, উপভোগ করো। হাতে চা আর বাইরে জাদু। চোখ দুটো বন্ধ করে এই শব্দ আর রাত ভেজা অন্ধকার শহরটা ফিল করি। প্রকৃতি যখন স্বেচ্ছায় অন্ধকার দেয়, সেটা কৃত্রিম আলোয় মুছে দিতে যেও না। ওরা অভিমান করে। প্রয়োজন হলে একটা মোম জ্বালাতে পারো। আপাতত এতটুকু কৃত্রিমতাই যথেষ্ট। বর্ষা তাই করল। উঠে বারান্দার রেলিংয়ে গাল ঘষে চোখ দুটো বন্ধ করে দাঁড়ালো। এলোমেলো শীতল বাতাস চুলগুলো উড়িয়ে নিতে চাচ্ছে। বৃষ্টির ছিটে ফোঁটা লাগছে মুখে। শিহরণে গা কাটা দিয়ে উঠল। নিজেকে আবিষ্কার করলো মহাসমুদ্রের তীরে। বিশাল সমুদ্রের একটা নির্জন দ্বীপে বর্ষা একাই হাঁটছে মেয়েটা। শোঁ করে বাতাস বইছে এই সমুদ্র থেকে। তার ছোট্ট দেহটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সেই বাতাস। পৃথিবীটাকে আজ শুধুই নিজের মনে হচ্ছে। কোথাও কেউ নেই, কেউ না। দরজায় কড়া নাড়ল কেউ। বর্ষা আপু, দরজা খোলাই তো সাগর, আয় ভেতরে। সাগর ঘরে ঢুকে লাইট জ্বালায়। উদ্বিগ্ন কণ্ঠে বলে, নাবিল ভাইয়ের জ্বর হয়েছে। নীরা আপু ডাকছে, বড় মা যেতে বলল। আম্মু, তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমার খুব ঠান্ডা লাগছে। মাথায় হাত বুলিয়ে দাও। একটা গল্প বলো। খবরদার আমার কাছ থেকে উঠবে না। শোনো আম্মু, আজকে ভোনা খিচুড়ি রান্না করবে, সাথে ঝাল ঝাল গরুর মাংস। বেগুন আছে বাসায়? থাকলে এটাও ভাজবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার খুব খেতে ইচ্ছা করছে এসব। অবচেতন শরীরে মৃদু গঙ্গানোর সুরে মাতৃ করে থাকা শিশুর মতো বিড়বিড় করছে নাবিল। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে কপালে হাত রেখেছিল নীরা। সেই থেকেই হাত নাবিলের দখলে। শক্ত করে হাতটা বুকের মধ্যে আগলে ধরে আবল তাবল বলেই চলেছে। নাতিটাকে নিয়ে এবার চিন্তাই হচ্ছে ইস্তিয়াক এহসানের। হুট করে এমন গা কাঁপিয়ে জ্বর আসার তো কথা না। এই বৃষ্টির রাতে ডাক্তার পাবে কোথায়? শিওরে বসে আছে সকলে। দাদু ভাই উঠে ওষুধ খেয়ে নেয়, একটা লম্বা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। নাবিল রক্তিম চোখ দুটো ধীরে সুস্থে মেলার চেষ্টা করলো। সব কিছু কেমন ঝাপসা দেখছে। কেবল একটা ছোট্ট মুখই তার নিকট স্পষ্ট হলো। খেয়াল করার চেষ্টা করলো তাকে। মেয়েটার হাত নিজের হাতের বাঁধনে অবরুদ্ধ আছে। সেটা বোধগম্য হতেই ধীরে সুস্থে হাতটা ছেড়ে দিল। চোখ দুটো জ্বলছে ভীষণ। দুর্বলতার শারীরিক টানাপোড়ানে নাবিল পুনরায় ক্লান্তিতে চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা পানিতে ছোট্ট একটা তোয়ালে চুবিয়ে পুনরায় সেটা ওর কপালে ধরে। এই লোকের জ্বর হলে সে অবুঝ শিশুর মতো আচরণ করে, সেটা আমার অজানা নয়। কপালে ভাঁজ ফেলে চেয়ে রইলাম নাবিলের মুখে। থামাথামির নাম নেই। কি যেন বলছে, নিজেও জানে না। কই, আমার তো এমন হয় না। দিব্যি জ্বর হলে নিজে নিজে ওষুধ খেয়ে জ্বর সারিয়ে ফেলি। আর এনাকে দেখো, ভাবখানা এমন যেন জ্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ। লেগে পড়ো 14 গোষ্ঠী তার সেবায়। সবকিছু নিয়ে এই লোকের অতিরিক্ত ঢং। ফুপিয়ে অতি আদরে এমন ড্রামাবাজ বানিয়েছে এটাকে। পিঁপড়ের কামড়েও এটার চরম আতঙ্ক। সোনার যৌবন ঝলসে যাবে, তাকে মাঝে মধ্যে বাচ্চা বাচ্চা মনে হয় আমার। যেন অবুঝ বালকটা সে। এ লোক বিয়ে করবে কোন অভাগীকে? একজন প্রাপ্তবয়স্ক রমণীর এমন বালক স্বামী হলে ব্যাপারটা কেমন দেখায়? ভীষণ অদ্ভুত। না জানি কোন মেয়ের কপাল পোড়াবে এই লোক। মেয়েটার ভবিষ্যৎ শঙ্কায় বেশ দুঃখই হচ্ছে এবার। অথচ সুস্থ হলে সে কি চঞ্চলতা আর দায় সারাপনা তার। কেবল নীরা, বর্ষা আর সাগরী আছে ঘরে। জ্বর কিছুটা কমতে বাকিরা ফিরে যায় যার যার ঘরে। নাবিল খেলো না কিছুই। মুখে হাজার বলেও ফায়দা না করতে পেরে হতাশ হয়ে কোনো রকমে ওষুধটা খাওয়ালো নীরা। ওরা চলে গেলে কেবল বর্ষায় রইল ঘরে। শাহিনা বেগম থাকতে বললেন ওকে। রাতে ঘুম ভাঙলে নাবিল শিওরে বর্ষাকে আবিষ্কার করে। এতক্ষণ মোহগ্রস্তের মতো নাবিলের ঘুমন্ত মুখখানায় চেয়েছিল বর্ষা। ঠোঁটে তৃপ্তির চোখে অধীর কৌতূহল। মাঝরাতে আবারও ঘুম ভাঙে নাবিলের। ওকে চোখ মেলতে দেখে ব্যস্ত হয়ে বর্ষা শুধায়, কিছু লাগবে আপনার? খারাপ লাগছে? নাবিল কিছুটা অপ্রস্তুত হয় ওকে দেখে। ঘুমোনি কেন? বড় মা থাকতে বলল, রাতে যদি কিছুর প্রয়োজন হয় আপনার। নাবিল ধীরে সুস্থে উঠে বসলো। বর্ষা ধরতে চাইলে হাতের ইশারায় বারণ করে বলে, সামান্য জ্বর হয়েছে, এত ব্যস্ত হয় না। টাইফয়েড হয়েছিল কয়েকবার, সেটার কারণে মাঝে মধ্যে এমন গা কাঁপিয়ে জ্বর হয়। এমন কিছুই না, সেরে যাবে। বর্ষা নিশ্চুপ মন খারাপ করে বসে আছে খেয়াল করে নাবিল বলে, তুমি শুয়ে পড়ো ঘরে গিয়ে। আচ্ছা, এক গ্লাস পানি খাওয়াতে পারবে?
বর্ষা বোধহয় এরকম একটা হুকুমের আশায় বসেছিল। চট করে উঠে দাঁড়িয়ে গ্লাসটা নিয়ে দৌড় লাগালো ডাইনিংয়ের দিকে। পানি সমেত ফিরে এসে গ্লাসটা নাবিলের সম্মুখে ধরল। নাবিলের ভেতরে ভেতরে অস্বস্তি হচ্ছে। বর্ষার সাথে ওর কোনো কালেই তো অত ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না। দুজনের মধ্যে সবসময় একটা দূরত্ব থেকেই যেত। অবশ্য সেটাও নাবিলের কারণেই। প্রাপ্তবয়স্ক চাচাতো বোনের সাথে কেবল কয়েকবার দেখাতেই তো আর এত খোলামেলা হওয়া যায় না। মেয়েটাও এমন না, একটু লাজুক ধাঁচের। মাথাটা ধরে আছে নাবিলের। অনেক রাত হয়েছে, ঘরে ফিরে যাও। আই এম অল রাইট। বর্ষা মাথা নিচু করে সম্মতি জানায়। ঠোঁটের কোণে অজানা লাজুক হাসি। দরজার প্রান্তে পৌঁছাতে নাবিল পেছন থেকে ডেকে ওঠে। শোনো। পা দুটো থমকে যায় মেয়েটার। হৃদস্পন্দন বেড়ে যায় তড়িৎ গতিতে। বুকের ওঠানামায় শরীর কাঁপছে। মানুষটার মুখে শুনো শব্দটাই কি যেন ছিল, কেমন নেশা ধরানো ডাক। নীরা কি জেগে আছে? বর্ষা অসন্তুষ্ট হয়। চুপসে যায় প্রাণবন্ত মনটা। বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে মুখে জোরপূর্বক হাসি টেনে তবুও জবাব দেয় না। বলতে পারছি না, আমি তো আপনার সাথেই ছিলাম এতক্ষণ। কেন, কিছুর প্রয়োজন? নাবিল হতাশ শ্বাস ফেলে কিন্তু মুখে বলে, না, এমনি। আচ্ছা, ঘুমাও তুমি। খাটে হেলান দিয়ে বসেছিল নাবিল, হাত কপালে। দরজায় কড়া নাড়ার শব্দে চোখ তুলে চাইল। আসবো? কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে নাবিল স্মিত হাসল। আয়। নাবিলের কপালে হাত রেখে পাশে বসতে বসতে নীরা শুধায়। কি এমন বিশেষ প্রয়োজনে আমায় তলব করা হলো? তীক্ষ্ণ চোখে চায় নাবিল। নীরার চোখে রসিকতা। নাবিল তা খেয়াল করেও সহজ ভঙ্গিতে চেয়ে কথার জবাবে পাল্টা প্রশ্ন করে। ঘুমাসনি? না। কেন? ঘুমালে তোমার মাথা কে টিপে দেবে? এই এক কাজের জন্য ফুপির পর আমিই তো ঠিকাদার আছি। জ্বর হলে তোমার কত কিছু হয়, মাথা ধরবে, রাতে ঘুম ভাঙবে, মুড সুইং হবে, মেজাজ বিগড়াবে। এসব কি আর এই বাড়ির লোকেরা সামলাতে পারবে? নাবিল হাসে। নীরা খাটের উপর ওর সামনাসামনি পা তুলে বসলো। মাথাটা সোজা করে দুই হাত কপালে রাখলো। নাবিলও ঝুঁকে বসলো ওকে সুবিধা করে দিতে। কপালে মলম লাগিয়ে হাতের সিংহ আঙ্গুল দিয়ে কপালের দুই কোণে চেপে ধরলো নীরা। মলমের ঝাঁজ নাক আর চোখে লাগতে চোখ বুঝলো নাবিল। নীরা হাসে। মাথা টিপে দিতে দিতে বলে, ডাক্তার বাইরের খাবার খেতে নিষেধ করেছে। শরীরের প্রতি অবহেলা যা করার তুমিই করছো। টাইফয়েড ব্যাপারটাকে তুমিই নিজে উস্কে দিয়েছো। উল্টাপাল্টা কিছু খেয়েছিলে তুমি? হুম। তোর সঙ্গে গতকাল বার্গার খেয়েছিলাম, ওটাই তো। উচিত হয়নি খাওয়া। উপায় কি ছিল? জামাই আপ্যায়ন নেওয়ার সুযোগ দিয়েছিস? না দিলে হয় ভালো কিছু খেতে পারতাম। চোখ দুটো বন্ধ রাখা অবস্থাতেই কথাগুলো বলে নাবিল। নীরা নিঃশব্দে হেসে বলে। নাবিল বাঁকা চোখে চাইল। আমি জন্মলগ্নগতভাবেই লক্ষ্মী, আজন্ম নিষ্পাপ, অবলা, সুইট সুইট, দেখলেই গাল টিপে দেওয়া ম্যাটেরিয়াল। তোরা ভণ্ডরা আমাকে চিনতে ভুল করিস। নীরা রাগলো না, বরং শব্দ করে হাসে। জ্বরের মধ্যেও কথাগুলো বলার সময় লোকটাকে সত্যি ভীষণ আদুরে লাগছিল। মুখখানা একেবারেই নিষ্পাপ। অসুস্থতার দরুন চুলগুলো এলোমেলো হয়ে আছে, সেটাও সুন্দর লাগছে। পরনের কালো রঙের টি শার্টটা কি দারুণ মানিয়েছে তার প্রশস্ত দেহে। ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো অবহেলার দরুন কিছুটা বেড়েছে, তাতে লাগছে জলজান্ত দেবী মূর্তির ন্যায়। চোখে মুখে সম্ভ্রান্ত বংশীয় ছাপ। নিষ্পলক অধীর সময় নিয়ে চেয়ে থাকলে সত্যি ছুঁয়ে দিতে ইচ্ছে হয় গাল দুটো। নীরা মুগ্ধ হয়ে চেয়ে থাকে, মৃদু হাসে। ভাবে, কে বলবে সুস্থ হলে এই লোক পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী সারাপনায় খেতাবপ্রাপ্ত এক দস্যি ছেলে। ঘুম পাড়ানি ঔষধ পেয়ে নাবিল বিনা বাক্যে ঘুমিয়ে পড়ে। নীরা শেষবারের মতো ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মনে পড়ে যায় স্কুল জীবনের কথা, যখন ফুপ্পির বাসায় থেকে 3 বছর পড়াশোনা করেছে নীরা। স্কুল থেকে ফিরে প্রায় লোকটাকে এভাবে শুয়ে থাকতে দেখেছে। ফুপ্পির ঘরের কাজে ব্যস্ত থাকলে নীরাকে দিয়েই নিজের সেবা করাতো নাবিল। নীরা মাথা টিপে দে, পানি দে, আম্মুকে বলে একটা লেবুর শরবত করে দিতে, মাথায় পানি ঢাল, আমার টি শার্টটা এনে দে ছাদ থেকে, আরও কত কি। নীরা বিরক্ত হতো তখন, এত বড় দামড়া লোক কিনা এইটুকু মেয়েকে দিয়ে খাটাচ্ছে। এখন সেসব ভেবে হাসি পায়। সময় বহমান স্রোতের মতো বয়ে যাচ্ছে, কিন্তু নাবিল ভাই আছে একই রকম। শান্ত চাহনির প্রাণবন্ত হাসি। মানুষটা একটুও বদলায়নি। যুবক নাবিলের মধ্যেও সেই একই রকম পাগলামি, একই রকম দায়সারাপনা। দরজা এক কোণে দাঁড়িয়ে সবটা খেয়াল করলো বর্ষা। অজানা দহনে ভেতরটা পুড়ছে। আর দাঁড়ালো না মেয়েটা। অসাড় হয়ে আসা দেহটা বয়ে কোনো মতে ঘরে ফিরে এলো। ঢকঢক করে গ্লাস পানি শেষ করলো। এত ছটফট লাগছে কেন? বর্ষা জানে ব্যাপারটা স্বাভাবিক, তবুও কেন জানি না দাবানলে জ্বলন্ত আগুনের শিখার মতো দপদপ করে ভেতরটা জ্বলছে। মনটা অজানা আশঙ্কায় ভয়ে কুঁকড়ে যাচ্ছে। মনে মনে মেয়েটা চাইছে যা মন বলছে সেসব বিভ্রম হোক, ভুল প্রমাণিত হোক, সব চাই। সকালে জ্বর সারতেই নাবিলের ভেতরকার আমিত্ব পুনরায় জেগে উঠল।
নাস্তা শেষ করে গিটার নিয়ে ছাদ ঘরে ছুটল সে। রাতের এত কাহিনীর পর সকালে ওর অস্থিরতা দেখে সকলেই হতভম্ব। সকলকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে এখন ভাবখানা এমন যেন তার কোনো কালেই কিছুই হয়নি। চিরদুরন্তর পাখি সে। ঘুম থেকে উঠে বাউন্ডেলিপনা শুরু। এখন আবার বাড়িতে ঢুকেই গানের আসর। তার গানের একমাত্র শ্রোতা এই মুহূর্তে সাগর। ভাই তুমি কি আর বিয়ে করবা না? আর মানে কয়টা করছে? না মানে বিয়ে শাদী করার প্ল্যান আছে নাকি? নাবিল সরু চোখে চাইল। গিটারে আঙ্গুল বুলিয়ে বিশ্বজয় করা হেসে বলল, ধুর, বিয়ে কি কোনো সুস্থ মানুষ করে রে ছোট? পাগল উন্মাদ বেকুবদের ছাড়া কেউ বিয়ে করে না। সকল বিবাহিত পুরুষই পাবনা সার্টিফাইড। শোন, বিবাহ হচ্ছে একটা ক্রাইম। নাবিল জেনে শুনে কোনো ক্রাইমে জড়ায় না। সাগর অবাক হয়। ক্রাইম? যেন তেন না, একেবারে সিরিয়াস পর্যায়ে ক্রাইম। এই বিয়ে শাদীর হাত ধরেই ঘরে বউ নামক স্বৈরাচারের উপক্রম। এর পৃথিবীকে সাক্ষী রেখে তিন কবুল বলে পরিপূর্ণ স্বৈরাচার হওয়ার বৈধতা পায়। মানে বৈধ সরকারের দেশের সম্পদ লুট করার মতো ব্যাপার। এখানে চাইলেও তুই কিছু বলতে পারবি না। তারপর আর কি, মাসুম নাদান অবলা নাদুস নুদুস ফুলের মতো নরম হৃদয়ের পুরুষের জীবন ফুললি কবচায়। জাস্ট ম্যানিফেস্ট কর। হাঁকতে গেলেও তো নিজের বইয়ের পারমিশন নিতে হবে। ভাবতে পারছিস কতটা অপমানজনক ব্যাপার? বিয়ে বিষয়টাকে আমরা যতটা প্রাধান্য দেই, ব্যাপারটা আসলে এতটাও মাইনে রাখে না। মানে ধর, রাঘব বল ধরতে গিয়ে হয়ে গেলি পালতু কুত্তা, ব্যাটালক হচ্ছে সিংহ। গর্ব করে হাঁটার মতো চওড়া বুক থাকবে। এদেরকে যদি তুচ্ছ রমণীরা নিয়ন্ত্রণ করতে আরম্ভ করে, পৃথিবী গোল্লা যাবে না? একজন সুবুদ্ধি সম্পন্ন জেন্টলম্যান হিসেবে এসব অবিচার আমি আদতে মেনে নিতে পারি? বল, ইজন্ট ইট আ ক্রাইম? সাগর মনোযোগী শ্রোতা হয়ে শুনল সবই। অতি তেতো সত্য। তবে যে বাবা কাকারা বিয়ে করলো, সবাই তো বিয়ে করে ভাই, আমিও তো করব। নাবিল ঘোড়ার মতো লাফিয়ে উঠে বিস্ময় নিয়ে চাইল, আরে শালা, তুই তো হেব্বি স্বার্থপর। এমন মানবতা বিরোধী চিন্তা আসে কে করে মাথায়? এমন নিষ্ঠাবান নীতিবান সৎ বিদ্রোহী ভয় থাকার সত্ত্বেও তোর বিবেক বুদ্ধির এই দশা? ওরা করেছে বলে তুইও করবি? ওদের জেনারেশনটা ছিল ভাদেমা জেনারেশন। আজ এরা খায়া কাম কাজ নাই, তো টাইম পাসের জন্য করে একটা বিয়ে। তো আমার কি এত টাইম আছে? আমরা ইন্টেলেকচুয়াল বয়েজ না? অবশ্যই, সমস্যা নেই, করুক এরা। এদের হয়ে তুই আমি না হয় একটু ত্যাগ করলাম। আমাদেরকে এত কেয়ারলেস হলে চলবে? আদি পুরুষরা অসচেতনতা বশত ভুল করে বসেছে, তাই বলেই পস্তাচ্ছে। সাগর তার ভাইয়ের অন্ধভক্ত, তবুও সে এমন গোপন আর জটিল ষড়যন্ত্র কিছুতেই বিশ্বাস করতে পারছে না। বরং অনড় রইল নিজের সিদ্ধান্তে। বিয়ে তো সে করবেই। তুমি দেশের চিন্তা করে কি বিয়ে থেকে বাঁকছো? নাবিল গর্বিত নয়নে চাইল। আরে বেটা, সাগর আবেগ আপ্লুত হলো। তার ভাইটা কি মহৎ, মানুষের কথা চিন্তা করে কিনা আস্ত একটা বিয়ে ভেঙে দিল। আহারে, সাগর হলে তেমন সাহসী সিদ্ধান্ত কিছুতেই নিতে পারত না। নাবিল ভাইয়ের দয়ার হৃদয় বলেই পেরেছে। কি গাইব বলতো? নাবিল উল্লাস নিয়ে হেসে বলে, তুমি যাই গাও ভাই, তাই জোস, যা ইচ্ছা গাও। একটা ছ্যাঁকা খাওয়া লাইন মনে করা। আজকে একটু ব্যর্থ প্রেমিক হইতে মনে চাইতেছে। ব্যর্থ প্রেমিক হলে বাপ্পারাজের গান ধরো। ব্যর্থতার জগতে তার অবদান অনস্বীকার্য। হি ইজ দ্য লিডার অফ ব্যর্থতা। সাগরের সরল মুখে চেয়ে গিটারের আওয়াজ তুলল নাবিল। ব্যর্থতার গলা খাকারি দিয়ে গাইতে আরম্ভ করলো তার ভীষণ প্রিয় একটা সফট গান। বিখ্যাত সঙ্গীত শিল্পী জাস্টিন টিম্বারলেকের গাওয়া একটা ইংরেজি গান। সাগর জোরে জোরে হাততালি দিয়ে শীষ বাজালো। নাবিল ভাইয়ের গানের গলা তার বরাবরই চমৎকার লাগে। যদিও জ্বরের তাড়নে গলা কিছুটা ভেঙে এসেছে, তবুও শুনতে বেশ লাগলো। সেই হয়েছে ভাই, সেই। নাবিল দ্বিতীয় গানের জন্য পুনরায় গিটারের আঙ্গুল বোলায়। কি মনে করে জানালা দিয়ে বাইরে চাইলো কে জানে। তার অবাক বিস্ময়ে কৌতূহলী চোখজোড়া আটকে গেল মোহনীয় কিছুর উপর। সূর্য যখন তার সোনালি আঁচল মেলে ধরেছে, তখন কারো শাড়ির ভাঁজে ভাঁজে খেলা করছে মৃদু বাতাস। গোলাপি সাদা ছোপ ছোপ শাড়ির আঁচল দখল নিয়েছে বাতাসের। কমল স্নান শেষ হয়েছে সবে। পিঠে লেপ্টে থাকা কোমর ছুঁই ছুঁই চুল থেকে পানি পড়ছে টুপটাপ। ছাদঘরে জানালার একেবারে কাছাকাছি দাঁড়িয়ে সে কাপড় ছড়িয়ে চুলের তোয়ালেটা খুলে উন্মুক্ত করে দিল দীঘল কালো ঝর্ণার মতো লম্বা চুলগুলো। চুল থেকে ভেসে আসছে তীব্র নারীত্বের সুভাষ। শরীরের ভাঁজে ভাঁজে মমতাময়ী কবিত্বময়তা ফুটন্ত। বিখ্যাত সাহিত্যিকরা তাদের নোবেলে নারীর
ঐশিক সৌন্দর্যের যেমন বর্ণনা করে থাকেন তেমন চেহারা অস্পষ্ট, কেবল পিঠের দিকটায় প্রকাশ্য সর্বনাশিনী। ছাদের সিঁড়িতে কাপড় শুকিয়ে শুভ্র তোয়ালেটা দিয়ে আপন ভঙ্গিতে চুল ঝাড়ছে সে। চুলের ঝটকার সঙ্গে বিন্দু বিন্দু শীতল পানির ছিটে ফোঁটা লাগলো নাবিলের বেহেলাজ মুখে। এই কাঠফাটা রোদে সেই চুলের অবহেলিত পানীয়টুকু যেন তৃষ্ণার্ত মরুভূমির বৃষ্টির মতো ঠেকল। নাবিল নিস্তব্ধ, বাকরুদ্ধ। ফর্সা পারুতুতে রূপর নুপুর জোড়া তীব্র বিদ্রোহ করল নাবিলের সঙ্গে। ছেলেটা কেন এমন উন্মাদ হয়ে চেয়ে আছে তার মালকিনের পানে? এমন রূপকথার অপ্সরার দেহে অমন সস্তা নজর কি মানানসই? নাবিল অভিমান করে। সস্তা? হ্যাঁ, সস্তাই তো। সোনা রঙে নজর বোলাবে কেবল গ্রিক দেবতারূপী প্রেমিক। অন্য কারোর সাধ্য কি তাতে ধ্বংসাত্মক চাহনি নিক্ষেপ করার? নাবিল মন্ত্রমুগ্ধের মতো স্থির চেয়ে রইল তার সারল্য চলন বলনে। মেয়েটা এখনও উল্টো দিক করে দাঁড়িয়ে সেভাবে কিছুক্ষণ উপন্যাসের ঢঙে বিচরণ করল ছাদে। নাবিল অবচেতন, প্রবল ঝড়ের কবলে পড়েছে তার সুপ্ত স্থির বক্ষপিঞ্জরটা। একটাবারও নিজেকে প্রশ্ন করার ফুরসত পেল না ছেলেটা। এই অবেলায় তার বাড়ির ছাদে কেই অপরিচিতা? একজোড়া শুদ্ধ দৃষ্টির ধ্বংস কে ডেকে আনলো এভাবে? কে সে? কে তুমি চন্দ্রমল্লিকা? চৈতন্য ফিরল কারো আওয়াজে। একটা ডাক ভেসে আসলো সিঁড়ির দিক থেকে, আরেকটা মেয়েলি কণ্ঠ। নাবিলের সর্বনাশিনী এবার চোখ ফিরিয়ে চাইল, তবে এবার যা দেখল তা দেখার পর নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বোধ মনে হচ্ছে। এই মুখ চিরপরিচিত। তাকে দেখা মাত্রই বৈদ্যুতিক গতিতে একটা হাওয়া ধাক্কার বেগে এসে লাগলো নাবিলের মুখে। নাটক সিনেমাতে নায়ক নায়িকাকে প্রথম দেখার সিনটা যেমন হয় তেমন। অভিনয় জগতের ডিরেক্টরদের টাকা খরচ করে যে হাওয়ার ব্যবস্থা করতে হয়, সেই হাওয়াটাই নাবিলকে প্রকৃতি দিল বিনা বিনিময়ে। একটা ঠান্ডা শীতল হাওয়া। ব্যাপারটা আকস্মিক এবং কাকতালীয়। কি দেখল ছেলেটা? নিজের চোখকে বিশ্বাস করানো দুঃসাধ্য। নাবিলের হাত আপনা আপনি বুকের মধ্যে চলে যায়। হালকা ব্যথা হচ্ছে বক্ষপিঞ্জরে। সমানতালে বুকটায় কেউ তীব্র উল্লাস নিয়ে ঢাকঢোল পিটিয়ে দামামা বাজিয়ে চলেছে। কেউ জানান দিয়ে যাচ্ছে কাঠফাটা রোদে নাবিলের এক মায়াবতীর প্রেমে পড়ার গল্প। কেশব তীর নারীসুলভ দেহের পোশাকে রোদ পোহাচ্ছে। নাবিল প্রেমে পড়ল কাঠফাটা রোদে। প্রেমে পড়ল ওদের রোদ পোহাবার ছুতোয়। আচ্ছা, প্রেমে পড়ার এমন অদ্ভুত দৃষ্টান্তও বুঝি হয়? এভাবেও প্রেমে পড়া যায়? যায় বোধহয়। এই যে নাবিল পড়ল, ভয়ঙ্কর প্রেমে পড়ল। কেমন একটা লাগছে, কিন্তু কেমন লাগছে নাবিল জানে না। শুধু জানে চোখের সম্মুখে নিজের বিধ্বস্ত পরিণতি দেখল সে। এই ভয়ঙ্কর দিনটি আসা কি খুব জরুরি ছিল? এমন একটা রুক্ষ বৈশাখে তার আগমন হওয়াটাই বা জরুরি ছিল কিনা? দিলে তো মনের গহীনে চুপটি করে বসে থাকা প্রেমের সুরটাকে মুক্ত করে। এবার ওদের ঠেকায় কে? প্রজাপতির ন্যায় অবাধ্য হয়ে ডানা ঝাপটাচ্ছে। এই যে হৃদয়টা বুঝি চাতক পাখির মতো হাঁসফাঁস করতে করতে বেরিয়ে আসতে চাইছে। কি হবে ছেলেটার এখন? প্রাণটা যে গলা পর্যন্ত এসে বাঁচার আকুতি নিয়ে বড্ড দাপাচ্ছে। এ কি নিষ্ঠুরতম রূপ তোমার মেয়ে? সাগর বুঝল না নাবিল ভাইয়ের হুট করে মূর্তির স্ট্যাচু হয়ে যাওয়ার কারণ। সে বসেছে জানালার উল্টো পিঠ হয়ে। ভাই এমন ধ্যানমগ্ন হয়ে কী দেখছেন তখন থেকে? নাবিল হুট করেই উঠে পড়ল। ছাদঘর ছেড়ে ডাইনিং রুমে গিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। শার্টের হাতার উল্টো পিঠ দিয়ে অস্থির ভঙ্গিতে কপালের ঘাম মুছল। একটা লম্বা শ্বাস ফেলে পুনরায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে রান্নাঘর থেকে বড় চাচি উদ্বিগ্ন স্বরে শুধায়। জ্বর নেই, ঠিক আছে বড় মা। নাবিল বাদ সাধল বলেই চোরের মতো হন্তদন্ত পায়ে ছুটল দোতলায়। নিজেকে লুকিয়ে রাখা জরুরি আজ। এই করুণ রূপ কাউকে দেখানো যাবে না, কাউকে না। শাহিনা বেগম বিভ্রান্ত মুখে চেয়ে রইলেন ওর চাওয়ার পানে। বিমর্ষ দেখাচ্ছে নাবিলকে। কি হলো ছেলেটার হঠাৎ? সিঁড়ি দিয়ে ওঠার সময় নীরার সঙ্গে দেখা। শাড়ি পরেছে মেয়েটা, চোখে মুখে একরাশ আনন্দ। কোথাও যাচ্ছে বোধহয়। ওকে দেখা মাত্রই নীরা পথ আটকে একগাল হেসে আবদারি ভঙ্গিতে বলে। তোমাকেই খুঁজছিলাম নাবিল ভাই, ভালোই হলো দেখা হলো। নাবিল জবাব দেয় না। ভেতরটা কেমন পালাই পালাই করছে। এই প্রথম এত অস্বস্তি আঁকড়ে ধরল তাকে। একটু বাইরে যেতে পারবে? আমার আর বর্ষার জন্য দুটো রজনীগন্ধার গাছ এনে দাও না। খোপাটা বড্ড বেমানান লাগছে ওটা ছাড়া। নাবিল ঘোর লাগানো নজরে ওর মুখের দিকে চায়। কি ভেবে তড়িঘড়ি করে চোখ সরিয়ে সিঁড়িতে দৃষ্টি ফেলে রুষ্ট কণ্ঠে বলে। পারবো না, সর সামনে থেকে। আর শোন, খবরদার আমার আগেই পেয়েছি এমন সৎ সেজে ঘুরঘুর করবি না। আমার মাঝে মারা কি হলো? তোকে দেখি মেজাজ বিগড়ে যাচ্ছে। সং সাজলাম কোথায়? আমি তো সাজিয়ে নিই। এই দেখো, কেবল কপালে একটা টিপ পরেছি আর হাতে কাচের চুড়িগুলো, মুখে নো মেকআপ। নাবিল তির্যক চায়। সত্যি কেবলই একটা সবুজ রঙের ছোট্ট টিপ কপালে। ফর্সা কপালটা সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় যে রংটা। নাবিল একটা শুষ্ক ঢোক গিলে চোখ ফিরিয়ে বলে। না সেজে এমন মারাত্মক দেখালে সাজার কি প্রয়োজন? মোহগ্রস্তের মতো মিনমিন করে কথাটা বলে নাবিল। নীরা চোখ বাঁকায়। হাহ, এনে দেবে তো? কিছু না। কি? গাজরা? সময় নেই।
কি করো সারাদিন? সময় থাকবে না কেন? এমন কেন করো? যাও না নাবিল ভাই। এবার বাড়িতে ফিরে তোমায় পুডিং বানিয়ে খাওয়াবো, প্রমিস, যাও। অন্য সময় হলেই অফারের বিপরীতে অন্য সময় হলে এই অফারের বিপরীতে লম্বা সংলাপ হতো, তবে আজ যে নাবিলের কথার অভিধানটা নিখোঁজ, চাইলেও বেশিক্ষণের সঙ্গে বিতর্ক করতে পারছে না। নাবিল হতাশ শ্বাস ফেলে সামান্য পুডিংয়ের লোভ দেখে মেয়েটা ওকে দিয়ে কাজ করাতে চাইছে ভেবেই হাসি পেল। অথচ নাবিল যে পুরো দুনিয়া এফোড় করার চিন্তা করছে এই তুচ্ছ রমণীর জন্যে, তা কি সে জানে না। নাবিল জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। নীরা মন খারাপ করে মনে মনে কয়েক সেকেন্ড হাজার খানেক গালি দিয়ে ফেললো। সবসময় বাড়াবাড়ি লোকটার। দোতলায় চড়ে কি মনে করে সিঁড়িতে ফিরে পুনরায় নাবিল শুধায়। শাড়ি পরে এমন রঙ্গ করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? নীরা ভাবলো নাবিলের মন গলেছে। বর্ষার ভার্সিটিতে যাব, কি একটা প্রোগ্রাম আছে। বাসা থেকে বোর হচ্ছিলাম আমি, তাই আন্টিও বললো ওর সঙ্গে যেতে। চাল চলন সুবিধার না, পা দুটো স্বাভাবিকের চেয়ে 1-1.5 ইঞ্চি বেড়েছে বোধ হয়। কেটা আগের ফর্মে আনা দরকার। নীরা বুঝলো না। নীরার চোখ ভিজে এলো। পাখা গজিয়েছে বাড়ি থেকে বেরিয়ে? এভাবে কেন বলছো নাবিল ভাই? আমি কি কখনো কোথাও গিয়েছি? নাবিন রয়ে শোয়ে চাইল। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে কথার বিপরীতে প্রশ্ন করে। কতক্ষণ লাগবে ফিরতে? নীরা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। নাবিল গাল ফুলিয়ে শ্বাস ফেলে 2 হাত পকেটে ঢুকিয়ে শীতল কণ্ঠে বলে। এক্সট্রা কিছু সেফটি পিন ব্যাগে রেখে নিলে খারাপ হয় না, পাছে অচেচিত সৌন্দর্য উন্মুক্ত না হয়েছে। এবং বিশেষ দ্রষ্টব্য, ঘোরাঘুরি শেষ হলে আমাকে ফোন করতেও যেন ভুল না হয়। এসব শর্ত মানতে খুব অসুবিধা হলে যাওয়ার প্রয়োজন দেখছি না। নীরা অদৃশ্য আশকারাপে স্মিত হাসে। তাহলে এনে দাও না গাছরা। নাবিল দোতলায় বারান্দা পেরোতে বলে। সাগরকে পাঠিয়ে দিয়েছে। রাত প্রায় 11টা। বাড়ির সকলে খেয়ে দিয়ে যার ঘরে। বাইরে তুমুল বৃষ্টি আজকেও। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল নাবিল। মনের অভিলাষগুলো বর্ষণের ঠান্ডা স্পর্শে কিছুটা হলেও যদি শীতল হয়, যদি ভেতরের উচ্চাটনটা কিছুটাও কমে। শরীরের সবটুকু অস্থিরতা মুছে ফেলতে হবে যে। শার্ট প্যান্ট ইতিমধ্যে ভিজে একাকার। চুলে কপাল পর্যন্ত চুয়ে চুয়ে পানি পড়ছে। নাবিল চোখজোড়া বন্ধ করে আকাশের পানে মুখ করে একটা লম্বা শ্বাস নিল। মন মস্তিষ্কের এমন উন্মাদনা সহ্য করা যাচ্ছে না। বুকটা বড্ড এলোমেলো লাগছে। মনে জমেছে হাজারো প্রণয়াকাঙ্ক্ষা, কাউকে কাছে টানা তীব্র তৃষ্ণা। চোখের সম্মুখে অগত্যায় দুপুরের অনাকাঙ্ক্ষিত মুখটা ভাসছে। একটা মসৃণ আলোর মতো মুখ, ঢলঢলে দিঘির মতো কোমর, কাজল টানা ধূসর একজোড়া চোখ, আর তার দীঘল কালো চুল। আহা, সেই প্রহরের পর থেকে কি বিধ্বস্ততা মনের। সেই চিরপরিচিত মুখ, অথচ নতুন করে তার প্রতি জন্ম নেওয়া ধ্বংসপ্রেম। টানা 2 ঘন্টা ধরে ভিজে রাতে পুনরায় কাঁপে জ্বর হয় নাবিলের। এবার আর কাউকে ডাকার প্রয়োজন বোধটুকু করল না। একটু একা থাকা জরুরি আজ। অশান্ত মনটা একটু নীরবতা চাইছে। কোনো রকমে উঠে ওষুধ খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক ঘুম না, চোখ বুঝে বিভ্রম চিন্তাভাবনা নিয়ে শুয়ে থাকা। মাঝরাত্রিরে শরীর পুনরায় গরম হয়ে এলো। শীত করছে ভীষণ। একটা কমফোর্টার কিছুতেই ঠান্ডা কমছে না। উঠে বড় মাকে এত রাতে ডাকা ঠিক হবে কি না? না থাক, বেহুদা চিন্তা করবে। চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে থাকে নাবিল। নির্জন অন্ধকার ঘরটায় হুট করে আলো জ্বলে উঠল। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হতে নাবিল তাৎক্ষণিক উঠে দরজার পানে চাইল। নীরা। ডাকলে না কেন আমায়? নিজে নিজে কিছু করার মুরদ নেই, তা তো জানোই। বদ ছেলেকে আদরে আদরে আরো বদ বানিয়েছে আমার এই ফুপ্পি। প্রয়োজনেও এখন সে মাটিতে পা মারায় না। আর কবে বড় হবে নাবিল ভাই তুমি? নাবিল মনের উচাটনতা ঢেকে শান্ত দৃষ্টিতে চেয়ে রইল কেবল। নীরা তীক্ষ্ণ চোখে চায় ওর ধ্যানগ্ন মুখে। ভাবছো কি করে জানলাম আবার জ্বর এলো? ভুলে যাচ্ছ যে আমি আমার ফুপিরই ভাতিজি? বৃষ্টিতে ভিজে রাতে ঘরে ঢুকেছো, সেসব চোখ এড়িয়েছে এটা ভেবো না। তোমার শিরা উপশিরা সব জানা আমার। ভাগ্যিস পানি খাওয়ার ছুতোয় বেরিয়ে হয়েছিলাম আমি, নয়তো আমার বাপের নাবালক ভাগ্নেটা সারা রাত মাকে পাশে না পেয়ে অসহায়ের মতো ভ্যা ভ্যা করে কাঁদতো। বলেই খিলখিল করে হাসে মেয়েটা। অবশ্য না ভিজলেও এসে কপাল চেক করে যেতাম। ফুপির অনুপস্থিতিতে একটু তো মায়া লাগেই। আমার ফুপির বেবি বয় বলে কথা। নীরা কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে শক লাগার মতো করে আটকে উঠল ছেলেটা। যেন কেউ ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা বরফ পানি ঢেলে দিয়েছে ওর শরীরে। বিদ্যুতের গতিতে চোখ দুটো বুঝলো নাবিল। সারা গা কাঁপুনি দিয়ে উঠল। নীরা আটকে উঠে হাত সরিয়ে নেয়। ভয় পায় মেয়েটা। কি হয়েছে তোমার নাবিল ভাই? কি হলো? নাবিল একটা শুষ্ক ঢোক গিলল। জোরে জোরে শ্বাস ফেলে বলল। নীরা প্লিজ চলে যা, তোর যত্নের প্রয়োজন নেই আমার। প্লিজ যা, দয়া করে। এভাবে কেন বলছো? বুঝতে পারছিস না তুই? কথা শোন লক্ষ্মীটি, কিছু হয়নি আমার। ঘুমো রুমে গিয়ে। এত রাতে এইভাবে এসছিস, কেউ দেখলে ব্যাপারটা ঠিক দেখাবে না।
নীরা হতবাক হয়ে চেয়ে রইল। এমন নরম আর ব্যথিত আচরণ নাবিল ভাই কখনোই করে না। কি হলো হঠাৎ? কেউ দেখলেই কি মনে হয় আজ নতুন এসেছি তোমার কাছে? ফুপি তোমাকে দেখে রাখতে বললো গতকাল জ্বরের খবর শুনে। আমি কিন্তু ফুপিকে নালিশ করবো এমন ছেলে মানুষই করলে। তুমি এমন কেন করছো? জ্বরে গা পড়ে যাচ্ছে, একটু শান্ত হয়ে বসো না নাবিল ভাই। নাবিল ক্লান্ত চোখে চাইল ওর মুখে। মেয়েটা কেন বুঝছে না ওর সান্নিধ্য নাবিলকে অসম্ভব পোড়াচ্ছে। মায়াবী মুখটা যে আজকের পর থেকে মনোযোগ দিয়ে দেখা মানে নির্ঘাত খুন। কেন বুঝতে পারছিস না নীরা? কেন চেয়েছি বিপদ বাড়াচ্ছিস? তুই কি জানিস না নাবিলের যা পছন্দ তা সে যে কোনো মূল্য আদায় করে ছাড়ে? তবে কেন বারবার কাছে টানছিস? কেন? ভাবতো ভাই, মেজাজ খারাপ হচ্ছে। যাবো না, কি করবে শুনি?